অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সহায়তা দেবে যুক্তরাজ্য। 150 জন পর্যবেক্ষক পাঠাতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। দলীয় স্বার্থে পিআর পদ্ধতিতে চাপিয়ে দেয়া গ্রহণযোগ্য নয় বলছে বিএনপি। দেশের গতিপথ নিয়ে জনমনে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি পরিস্থিতি। অস্থিরতার জন্য একটি মহলের উস্কানি দেখছে স্বরাষ্ট্র উপদেষ্টার সতর্ক নিরাপত্তা বাহিনী। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য। ট্রাইব্যুনালের 4টি গণমাধ্যমে তথ্যচিত্র। ঢাক, উলুধ্বনি আর কাসর ঘণ্টায় মুখর মণ্ডপগুলো দুর্গোৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। আজ মহাসপ্তমী। প্রজননের জন্য 4 অক্টোবর থেকে 22 দিন ইলিশ ধরা ও বেচাকেনা নিষিদ্ধ। সহায়তা পাবেন 6,20,000-এরও বেশি জেলে। এবং যুক্তরাষ্ট্রের মিশিগানে গির্জায় বন্দুক হামলায় 4 জনের প্রাণহানি। পুলিশের গুলিতে হামলাকারী নিহত, নিরাপত্তা জোরদার। সংবাদ দুপুরে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবিদিন। বিস্তারিত। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। সকালে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। ঘণ্টাব্যাপী বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন তারা। হাই কমিশনার বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদারে যুক্তরাজ্য সবসময় সহযোগিতা করতে আগ্রহী। এদিকে ইউরোপীয় ইউনিয়ন 150 জনের নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে ইসি সচিব আক্তার আহমেদ। দুপুরে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব কমিশন বিবেচনা করেছে বলেও জানান ইসি সচিব। Today's meeting with the Election Commissioner, we had a very good discussion, and I reaffirmed the UK's support for free, fair, credible and peaceful elections here in Bangladesh next year. We commend the efforts of the Election Commission and the interim government, and with our international partners, the UK is supporting the Election Commission. আমরা আমাদেরকে মূলত কয়েকটা জিনিসের ব্যাপারে ক্লারিফিকেশন চেয়েছেন। ক্লারিফিকেশনটা হচ্ছে যে ওনারা একটা এমওইউ করবেন আমাদের সাথে, ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউ এর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। আমরা জানতে চেয়েছিলাম যে মোটামুটিভাবে আপনাদের প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কত হবে। তো আমাদেরকে যে ধারণা দিয়েছেন সেটা হচ্ছে 150। দলীয় স্বার্থে জনগণের ওপর পিআর পদ্ধতি চাপিয়ে দেয়া গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধ প্রজন্ম দল আয়োজিত আলোচনায় এ কথা বলেন তিনি। হাফিজ উদ্দিন আরও বলেন, পতিত স্বৈরাচারের দোসরদের কারণে নির্বাচন আয়োজনে বাধার মুখে পড়ছে সরকার। আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনে কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের এবং এই রাজনৈতিক দল জামাত ইসলামের কিছু কিছু লোক মনে করে যে এদের আমাদের জনগণ ভোট দিতে জানে না, তারা অশিক্ষিত, সুতরাং ভোটের সিস্টেম পরিবর্তন করতে হবে। তারা সংখ্যামতে নির্বাচন বা পিআর বলে একটা ব্যবস্থা যেতে চায়। 56% মানুষ জানেই না যে সংখ্যামতিক নির্বাচন কি। সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয়, এটি অন্যায় করা হবে। জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে, জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে হবে, যেটি নির্বাচনের মধ্য দিয়ে শুধু সম্ভব। থমথমে পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক হচ্ছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। বেলা 12টার পর থেকে সড়ক অবরোধ শিথিল করেছে জম্মু ছাত্র জনতা। তবে আইন শৃঙ্খলা রক্ষায় অনির্দিষ্টকালের 144 ধারা জারি রেখেছে প্রশাসন। সড়ক অবরোধের কারণে সকাল থেকে বন্ধ থাকে যানবাহন চলাচল। তবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। খাগড়াছড়ি সদর, গুইমারা সহ আশেপাশে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের টহলের পাশাপাশি 7 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
দর্শক, খাগড়াছড়ির পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, সবশেষ পরিস্থিতি জানাবেন, কি বলছে প্রশাসন? জেসিকা, ধন্যবাদ। খাগড়াছড়ির সার্বিক অবরোধের পরিস্থিতির কথা যদি বলি, যে গত কয়েকদিনের যে অবরোধ তার তুলনায় আজকে কিন্তু সার্বিক পরিস্থিতি কিন্তু ভালো আছে বলা যেতে পারে। নতুন করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। আর পুরো জেলা জুড়েই আসলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। আর সার্বিকভাবে আসলে যে গতকাল গুইমারে যে সহিংসতা হয়েছে, সেখানে যদিও বা একটু বেশি থমথমে অবস্থা বিরাজ করছে বলে আমরা জানতে পেরেছি। আর এই সার্বিক পরিস্থিতি মিলে কিন্তু রাঙামাটি বান্দরবনে কিন্তু আজকে সড়ক অবরোধ চলছে। আর আজকে বেলা 12টা থেকে খাগড়াছড়ি চট্টগ্রাম, খাগড়াছড়ি ঢাকা সড়কে সড়ক অবরোধ কিন্তু শিথিল করা হয়েছে। মূলত সহিংসতায় যারা নিহত হয়েছে তাদের সৎকার করা এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য যাতায়াতের সুবিধার্থে তারা এই অবরোধটা শিথিল করেছে। এছাড়া কিন্তু খাগড়াছড়ি, দিঘিনালা, পানছড়ি বা অন্য কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার আমরা কোনো খবর পাইনি। আর আপনাদের জানাই যে এই ঘটনায় যে 3 জন নিহত হয়েছে তাদের এখনো পরিচয় কিন্তু জানা যায়নি। তবে যদ্দূর জানা গেছে যে তাদের বয়স 20 থেকে 25 বছরের মধ্যে। তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে। আর গত 23শে সেপ্টেম্বর থেকে আসলে খাগড়াছড়িতে একটা অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু বিরাজ করছে, যার কারণে অবরোধ হলেও খাগড়াছড়ির দোকান পাট সবকিছু কিন্তু বন্ধ রয়েছে। খুব প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ ঘর থেকে বের হচ্ছে না। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে অবরোধ প্রত্যাহারের পর এখানে যে যাত্রীবাহী বাসগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে, যার কারণে এখানে পর্যটক, তারপর ব্যবসায়ী বা যারা দূরবর্তী জায়গায় যাবেন তারা কিন্তু খাগড়াছড়ি ছেড়ে যাচ্ছেন। তো এখন পর্যন্ত নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় স্থানীয়রা আশা করছেন যে খুব সহসা হয়তো খাগড়াছড়ির স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। সব মিলিয়ে ছিল সড়ক অবরোধের সর্বশেষ। অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ির সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী অপু দত্ত। শেখ হাসিনার মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তার জবানবন্দিতেই জুলাই আন্দোলনের শহীদ, আহত, জুলাই যোদ্ধাদের তালিকা সহ বিভিন্ন নথিপত্র আদালতে উপস্থাপন করা হয়। বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমের 4টি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এদিন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন আবু সাইদের 2 সহপাঠী। জবানবন্দিতে আবু সাইদ হত্যার দায়ে জড়িত পুলিশ সদস্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচার দাবি করেন। শাস্তি চাওয়া হয় শেখ হাসিনা সহ তৎকালীন সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর। এদিকে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের 8 অভিযোগে জাসদ নেতা হাসানুর হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 14 অক্টোবর। কনস্টেবল সুজয়চন্দ্র রায়, আমি সবার বিষয়ে উল্লেখ করেছি, যেহেতু আমি একজন প্রত্যক্ষদর্শী আবু সাইদের সহযোদ্ধা, তো আমি তাদের সর্বোচ্চ বিচার দাবি করেছি। বিজ্ঞ আদালত তাদের বিচার সুষ্ঠুভাবে করবে, এটা আমি প্রত্যাশা রাখি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ট্রাইব্যুনালের সার্বিক কার্যক্রম সম্পর্কে আমাদের জানান। জেসিকা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে গেল বছরের জুলাই আগস্টের হত্যাযজ্ঞের যে নির্দেশদাতা, অর্থাৎ প্রসিকিউশনের মতে যে নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই নির্দেশ পালনকারী হিসেবে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, এই 3 জনের বিরুদ্ধে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণ চলছে। এবং আজকে মূল তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং তিনি সাক্ষ্য দিচ্ছেন। এখন হচ্ছে বিচার কাজে বিরতি রয়েছে। তবে এর আগে যদি আমি বলতে চাই যে প্রথমে আজকে 11:30টার দিকে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আসলে বিচার কাজ শুরু হয় এবং সেখানে মোহাম্মদ আলমগীর আসলে কিভাবে এই ভিডিও ফুটেজগুলো আছে সেগুলো জব্দ করেছে, সেগুলো তারিখ এবং কিভাবে জব্দ করেছে, কাদের কাছ থেকে আসলে জব্দ করা হয়েছে সেগুলো আসলে তুলে ধরেন। এবং সেই সাথে 4টি আজকে তথ্যচিত্র, অর্থাৎ যমুনা টেলিভিশনের একটি তথ্যচিত্র, আল জাজিরার একটি রিপোর্ট, বিবিসির একটি রিপোর্ট,
এবং আরেকটি আন্তর্জাতিক একটি সংস্থার একটি রিপোর্ট আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয় এবং সেই সাথে জুলাই আগস্টে যে আহত নিহত যারা হয়েছেন তাদের যে তালিকা সেটির নথিপত্র আসলে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয় এবং সেই সাথে আজকে আরো দুটি মামলার ট্রাইব্যুনাল 2 যেমন হাসানুল হক ইনুর যে অভিযোগ গঠনের শুনানি এবং কুষ্টিয়ার যে 6 জনকে হত্যার ঘটনায় যে মামলা রয়েছে হাসানুল হক বিরুদ্ধে 8টি অভিযোগের বিষয়, সেই মামলার অভিযোগ গঠনের শুনানি কিন্তু 14 অক্টোবর এবং সেই সাথে আবু সাইদ হত্যা মামলার কিন্তু আজকে সাক্ষ্য দিয়েছেন তারই 2 সহপাঠী এবং তারা জানিয়েছেন আসলে কিভাবে তাদের সামনে আবু সাইদ হত্যা মামলার যে আবু সাইদ সে কিভাবে মারা গিয়েছে সেই বর্ণনাগুলো আসলে তুলে ধরেছেন এবং সেই সাথে তারা বলেছেন যে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সেই সাথে পুলিশের যে কর্মকর্তারা রয়েছেন তাদের বিচার এবং সেই সাথে আওয়ামী লীগের যে সংগঠনগুলো রয়েছে এর সাথে জড়িত এবং সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারা কিন্তু বিচার দাবি করেছেন। এখন যদি বলি যে এখানে কিন্তু ট্রাইব্যুনাল 1-এ কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে, এই বিরতির পর কিন্তু আবারও সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সেখানে কিন্তু মোহাম্মদ আলমগীরই সাক্ষ্য দিবেন এবং শেষের যে বিষয় জানিয়ে যে এই যে বিরতির আগে কিন্তু প্রসিকিউশন আমাদের সাথে কথা বলেছে, সেখানে তারা বলেছেন যে সাক্ষ্য গ্রহণ আরো কিছুদিন চলবে, যেখানে কালকে কিন্তু এই জব্দ করা যে গুলি যে জব্দ তালিকার যে সাক্ষ্যরা সাক্ষ্য দিয়েছেন সেগুলো আসলে আদালতে উপস্থাপন করা হবে যে বিভিন্ন গুলি বিভিন্ন জায়গা থেকে পিস্তল এগুলো কিভাবে আসলে জব্দ করেছেন সেগুলো উপস্থাপন করবে এবং সেই সাথে এখানে আরেকটি যে বিষয় এসেছে যে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেছেন যে কালকে যেমন একটি প্রশ্ন উঠেছিল যে কিভাবে আসলে হেলিকপ্টার থেকে গুলি নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা, সেটিও আজকে আবারও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। তো এখন পর্যন্ত যেহেতু বিরতি চলছে, বিরতির পর সাক্ষ্য গ্রহণ হলে তখন আসলে আমি আপনাকে জানাতে পারবো যে আবারও নতুন কি তথ্য উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জেসিকা। সাবরিন, আপনাকে ধন্যবাদ। আমরা অপেক্ষায় রইলাম। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। পার্বত্য খাগড়াছড়িতে উদ্ভূত পরিস্থিতির জন্য একটি মহলের উস্কানি দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তার মতে দুর্গাপূজায় বিঘ্ন ঘটাতেই খাগড়াছড়িতে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। সোমবার সকালে রাজধানীর আদাবর, কদমতলী, ভাসানটেক, রমনা ও রামপুরা থানা ভবনের ভিত্তি ফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। খাগড়াছড়ি থেকে বেশিরভাগ পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান উপদেষ্টা। সাদ আহমেদের রিপোর্ট। সোমবার রাজধানীর পুরাতন রমনা থানা এলাকায় আদাবর, কদমতলী, ভাসানটেক, রমনা ও রামপুরা থানা ভবনের ভিত্তিফলক উন্মোচন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ফলক উন্মোচন শেষে খাগড়াছড়ির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, একটি মহল চায় পূজার উৎসব যেন উৎসব মুখর না হয়, সেজন্য খাগড়াছড়িতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। আমাদের দেশে কিন্তু একটা এখানে সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে। এই উৎসবটাকে যেন আমরা শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। বাট একটা মহল যারা চাচ্ছে যে উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে, এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতে। উপদেষ্টা জানান, পার্বত্য উপদেষ্টা খাগড়াছড়িতে অবস্থান করছেন। ঘটনার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় থাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন, উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। খাগড়াছড়িতে আটকে পড়া বেশিরভাগ পর্যটক নিরাপদে ফিরে এসেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ক্রমেই প্রকট আকার ধারণ করছে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য তহবিল সংকট। এমন পরিস্থিতিতে জাতিসংঘের রোহিঙ্গা সংকট নিয়ে আসন্ন উচ্চ পর্যায়ে সম্মেলনে আসিয়ান ও ওআইসি-ভুক্ত দেশগুলোর পাশাপাশি দাতাদের কাছে জরুরি অর্থ সহায়তার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, আর্থিক সহায়তা বাড়াতে না পারলে এই সম্মেলন শুধু ইস্যু জিয়ে রাখার বিষয় হয়ে উঠবে। মুক্তা মাহমুদের রিপোর্ট। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মুখে প্রাণ বাঁচাতে সীমান্ত পার হয়ে আসা প্রায় 7.5 লাখ রোহিঙ্গার বোঝা বয়ে চলছে বাংলাদেশ, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 13 থেকে 14 লাখে। এত বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর বোঝা বাংলাদেশের জন্য অনেকটা মরার ওপর খড়ার ঘায়ের মতো।
রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তায়ও টান পড়তে শুরু করেছে। চলতি বছর তা কমেছে উল্লেখযোগ্য হারে। গেল বছর যুক্তরাষ্ট্র $300 মিলিয়ন সহায়তা দিলেও চলতি বছর তা কমে দাঁড়িয়েছে মাত্র 85 মিলিয়নে। একই অবস্থা যুক্তরাজ্যের অনুদানেও $46 মিলিয়ন থেকে নেমে এসেছে 24 মিলিয়নে। এদিকে বছরের পর বছর তাদের আশ্রয় দিতে গিয়ে কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশ যেমন হুমকির মুখে, তেমনি হুমকির মুখে স্থানীয়দের নিরাপত্তাও। রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন না হওয়ায় উদ্বিগ্ন কক্সবাজারের স্থানীয়রাও। শুধুমাত্র খাদ্য না, শ্রমবাজার সহ বিভিন্নভাবে তারা আমাদের উপর প্রভাব বিস্তার করছে। তাই আমরা মনে করি যদি রোহিঙ্গা প্রত্যাবাসন যদি শুরু হয় বা প্রত্যাবাসিত হয়, তাহলে আমাদের উপর যে চাপ সেটা অনেকাংশে কমে আসবে। এমন পরিস্থিতিতেই 30 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গাদের নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন। এই সম্মেলনে আর্থিক সংকট তুলে ধরে অনুদান বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানোর পরামর্শ এই বিশ্লেষকের। আমাদের যদি ডোনাররা যদি টাকা না দেয়, তখন এরা কি করবে? কোথা থেকে আমাদের খাবার দাবার আসবে? এদের খিদার পেটে কিন্তু এনিথিং দে ক্যান ডু, এভরিথিং ক্যান, এনিবডি ক্যান ডু। তখন কি হবে? এটা হলো আমাদের সবচেয়ে বড় চিন্তা। এবং আমরা যেটা নাকি ওয়ারি হলাম, যদি কোনো পজিটিভ যদি ইউএনএ না আসে, যে আরেকটা হতে যাচ্ছে কাতার এর পরে, যেটা যদি না হয় তখন হলো আমাদের এটা হলো একটা বিরাট চিন্তার বিষয়। ডোনার প্লেজটা হলো একটা, আই এম শিওর এটা ওনারা আমাদের যে ডেলিগেশনরা ওনারা ইমপ্রেস করবেন অন দ্য ডোনার্সদেরকে, এটা যাতে সাস্টেইন করে। তারা বলছেন রোহিঙ্গাদের প্রত্যাবাসন সহজ করতে মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দেশটির সামরিক এবং রাজনৈতিক সব পক্ষের সঙ্গে বাড়াতে হবে বাংলাদেশের যোগাযোগ। কূটনৈতিকভাবেও এখানে সূক্ষ্মভাবে কাজ যেগুলো করা দরকার ভবিষ্যতের পথরেখাটা তৈরি করার জন্য, সেখানেও আমাদের কিন্তু এনগেজ থাকতে হবে। ASEAN কি ভূমিকা পালন করছে, মিয়ানমারে পরিবর্তনের ধরনটা কি, এবং সেখানে কারা কারা অংশীদার আছে, তাদের সাথে আমাদের অংশীদারিত্ব কতটা আছে, এগুলি কোয়াইট ডিপ্লোমেসি আমরা বলি। এই কাজগুলো করতে হয়। করলে যদি কখনো পরিবর্তন হয়, তখন যদি আমরা এই পরিবর্তনের সাথে সংযুক্ত থাকতে পারি, তখন আমার একটা ভয়েস থাকবে ওখানে। একই সঙ্গে প্রত্যাবাসনে কূট কৌশলেও পরিবর্তন আনার পরামর্শ সাবেক এই রাষ্ট্রদূতদের। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ দেশজুড়ে সব মন্দির মণ্ডপে লগ্ন মেনে শুরু হয় আনুষ্ঠানিকতা। চণ্ডী ও মন্ত্র পাঠের মাধ্যমে সপ্তমী পূজা, দেবী দর্শন, অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে দিনব্যাপী চলবে কার্যক্রম। সাদ আহমেদের রিপোর্ট জানাচ্ছেন এনআই নাহিদ। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। ঢাকেশ্বরী মন্দির সহ দেশজুড়ে এবছর 33,355টি মণ্ডপে ঝমকালো আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় পূজা। সোমবার সকাল 9:58 মধ্যেই দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে শুরু হয় মহামায়াকে জাগিয়ে তোলার কাজ। মন্ত্র, ধূপ আর আরতির মাধ্যমে চলবে দেবীর বন্দনা। সপ্তমীতে দেশ ও জনগণের মঙ্গল কামনা করেন রমনা কালী মন্দিরের পুরোহিত। বিক্ষিত পূজা দিয়ে আজকে মাকে মন্দিরে আমরা প্রবেশ করেছি এবং সপ্তমী বিহিত পূজা চলতেছে, মহাসপ্তমী। তাই মায়ের কাছে প্রার্থনা, হে জগৎজননী আদ্যশক্তি মহামায়া, তুমি বিশ্বের, আমাদের হিন্দু সম্প্রদায়ের সকলেই প্রার্থনা থাকে, তুমি বিশ্বের সকল জীবের মঙ্গল করো এবং মঙ্গল বয়ে নিয়ে আসো। এই দিনটি থেকেই মূলত দেবীর আরাধনা শুরু হয়, যেখানে ভক্তরা দেবীর পায়ে অঞ্জলি দেন এবং প্রসাদ গ্রহণ করেন। আমাদের 1 বছরের অপেক্ষার পরে পূজা আসে, তো সেই তো আমরা প্রথম পূজা হিসেবে আজকে আমরা অনেক আনন্দিত। এ সময় ভক্ত অনুরাগীরা বলেন, প্রতি বছর এই মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষায় থাকেন তারা। সব মিলে খুব ভালো লাগছে। এটা তো একটা উৎসব, আমাদের বছর ঘুরে মা আসে, এটার জন্যই সবাই অপেক্ষা করি পুরো বছর। অনেক এক্সাইটেড লাগছে, 1 বছর পর আবার পূজা এসেছে, মাকে আবার দেখতে পাচ্ছি, আমরা আনন্দ করতে পারছি। মঙ্গলবার মহাষ্টমী। রাজধানীর রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। এনআই নাহিদ, দেশ টিভি,
ঢাকা। সারা দেশে মন্দির মণ্ডপে নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে শারদীয় দুর্গোৎসব। সোমবার শাস্ত্র অনুযায়ী নবপত্রিকা স্থাপনের মাধ্যমে মহাসপ্তমী শুরু হয়। চক্ষুদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করা হয় দেবী মৃন্ময়ীতে। সহকর্মীদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শায়লা খান। নবপত্রিকার প্রবেশের মধ্য দিয়ে সাভারের পূজা মণ্ডপগুলোতে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দর্পণে মহাস্নান করানো হয় দেবীকে। মহাসপ্তমীর পূজা আনুষ্ঠানিকতা চলছে। এই মুহূর্তে আমাদের মন্দিরে চণ্ডীপাঠ চলছে। মহাসপ্তমীর মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। সকালে দেবীর নবপত্রিকা স্নান ও সপ্তমী বিহিত পূজা সম্পন্ন হয়। নবপত্রিকাকে নিয়ে এসে স্নানের মাধ্যমে চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, তারপরে আনুষ্ঠানিক পুজো অর্চনা, অঞ্জলি, তারপরে হচ্ছে বস্ত্রদান। নেত্রকোনায় মণ্ডপে মণ্ডপে নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে দুর্গোৎসবের মহাসপ্তমী। ভক্তদের অঞ্জলি প্রদানের মাধ্যমে মহাসপ্তমীর সমাপ্তি ঘটবে। আমরা হিন্দু মুসলমান সবাই মিলে সম্প্রীতির বন্ধনে আছি। আমরা সুষ্ঠু সুন্দরভাবে পূজা উদযাপন করছি। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ ঘন পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হয়। সকালে দেবী দুর্গার নবরূপের আরাধনার মধ্য দিয়ে নবপত্রিকা পূজা অনুষ্ঠিত হয়। নবপত্রিকা প্রবেশের মাধ্যমে মা সপ্তমী পূজা শুরু হয়েছে। সপ্তমী পূজা মা স্নান মাধ্যমে মার শক্তির আহ্বান করা হয়েছে। আজকে থেকে মার সব কার্যক্রম শুরু। ঢাকের তালে বগুড়ার পূজা মণ্ডপগুলোতেও হচ্ছে মহাসপ্তমী পূজা। শিশু থেকে বৃদ্ধ সবাই জড়ো হয়েছে মন্দির প্রাঙ্গণে। ভক্তি ও শ্রদ্ধা নিয়ে সবাই করছেন দেবী অর্চনা। সপ্তমীতে মায়ের আবাহন পূজা হয়। এই পূজার মাধ্যমে মূলত দুর্গাপূজা শুরু হয় সপ্তমীতে। সারা দেশের মতো সিরাজগঞ্জেও শুরু হয়েছে মহাসপ্তমী। পূজার নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। প্রতিবারের নেই এবারও আমরা শারদীয় দুর্গাপূজা 2025-এ সর্বোচ্চ আমাদের এই প্রস্তুতি রয়েছে। চেষ্টা করেছি যাতে করে এইবারের শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বী মানুষ এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা যেন নির্বিঘ্নে প্রত্যেকটি পূজা মণ্ডপে আসতে পারেন। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রজননের জন্য আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি ও মজুত নিষিদ্ধ। পাশাপাশি নদী ড্রেজিং ও নির্দিষ্ট এলাকায় নৌযান চলাচলও বন্ধ থাকবে। এ সময় নিবন্ধিত 6,20,140 জন জেলেকে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রোববার দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ঝর্ণা রায় রিপোর্ট জানাচ্ছেন তামিম মাহবুব। সরকারের নানা উদ্যোগে বাংলাদেশের জলসীমায় বাড়ছে ইলিশের উৎপাদন ও আহরণ। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2024 সালে ইলিশ আহরণ বন্ধ রাখায় 52.05% মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ পেয়েছে, যে কারণে 44.25 কোটি ইলিশ পাওয়া গেছে। ইলিশের প্রজনন বাড়াতে এবারও আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ আহরণ, বিক্রি, মজুত সহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। এতে মাছের উৎপাদন বাড়বে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। ইলিশ মাছের পরিভ্রমণ নিষেধাজ্ঞার সময়ে দেশের উপকূলীয় 37 জেলায় 6,20,140টি জেলে পরিবারকে ভিজিএফ সহযোগিতা দেওয়া হবে এবং সেটা আমরা চেষ্টা করব। এত উদ্যোগের পরেও বাজারে ইলিশের দাম বাড়তি কেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে উপদেষ্টা দুঃখ প্রকাশ করে বলেন, সরবরাহ কম থাকায় দামের লাগাম টেনে ধরা যাচ্ছে না। বাজারে ইলিশের দাম না কমা এটা আমারও কষ্টের কারণ। দাম তো বেড়েছে এবং দামের বাড়ার মধ্যে আমি অন্য কারণ প্রাপ্যতার উপর যদি নির্ভর করে সাপ্লাই এন্ড ডিমান্ড যদি বলেন তাহলে সাপ্লাই কম। এদিকে চলতি অর্থ বছরে 1200 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। 1200 মেট্রিক টন রপ্তানির অনুমোদন দেয়া হয়েছে। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। সোমবার ইডেন মহিলা কলেজ প্রাঙ্গণের সংবাদ সম্মেলনে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ প্রত্যাখ্যান করেন তারা। বলেন, অংশীজনদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত না করে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হলে 7 কলেজের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হবে। এ সময় অবিলম্বে এই অধ্যাদেশ প্রত্যাহার ও 7 কলেজের স্বতন্ত্র বজায় রেখে অক্সফোর্ড ইউনিভার্সিটির মডেল ফলো করার দাবি জানান শিক্ষার্থীরা। কখনোই আমাদের সাথে আলোচনা করেনি, কখনোই কোনো ধরনের কোনো জরিপ করেনি।
তো এই কারণেই হচ্ছে আমরা তাদের এইসব ব্যাপারে মেনে নিব না। আর অধ্যাদেশ জারি করার আগে যে খসড়া প্রেরণ করা হয়েছে এটা সম্পর্কেও আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে কোনোভাবে অবগত করা হয়নি। এই 7 কলেজে কত লক্ষ স্টুডেন্ট আছে, তো সবার মতামত গ্রহণ না করে তারা কেন এই ধরনের একটা খসড়া প্রকাশ করলেন? আমাদের প্রশ্ন এটাই তাদের কাছে। নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। রোববার সন্ধ্যার পর ইউনিয়নের আলোকবাড়ি বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইমদাদুল হক জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করে সশস্ত্র সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে বাজারে ঢুকে গুলি চালাতে থাকে। এ সময় সাদেক হোসেন ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গুলিবিদ্ধ হয়ে অন্তত 10 জন গুরুতর আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদাবাজির অভিযোগে সোহেল রানা নামে এক ইউপি সদস্য গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার বালিয়াপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, দোকান ঘর নির্মাণকালে সোহেল ও তার 3 সহযোগী সাইমের কাছে চাঁদা দাবি করে। এ নিয়ে মসজিদের মাইকে ঘোষণা শুনে তাদের ধাওয়া করে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে সোহেল ঘটনাস্থলে নিহত হলেও পালিয়ে যায় তার সহযোগীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা জানায়, নিহত সোহেলের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদক, চাঁদাবাজি, ডাকাতির অন্তত 10টি মামলা রয়েছে।